নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি আমৃত ভালোবাসি তোকে। লেখনে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 46-46-এর প্রথমাংশ। আলিয়া আহমেদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন আর স্যালাইন ব্যবহার করা হয়েছে। আবির আলিয়া আহমেদ খানের বেডের পাশে বসে আছে। ঘন্টা দুয়েক পর আবির আব্বুর কিছুটা স্বাভাবিক হয়েছে। ভোর 4টার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগে ফোন করে জানিয়েছে তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছে। মাদি ঘুমে রয়েছে। মালিয়া খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে মাসাজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে সে দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমেদ খান বিছানায় শুয়ে নিরুত্তম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালোভাবে বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাইছেন, কিন্তু এই অবস্থায় কথা বলা একদমই ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়া তো বড়সড় কোনো সমস্যা হয়নি। আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অক্রুর স্বরে জানালো, আপনার এখন ঘুম দরকার, কথা পরেও শোনা যাবে। আলী আহমেদ খানের একটা ছটফট করছেন, খুব অস্তিত্বতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শোনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমেদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিন্ত স্বরে বলল, আমি বললাম তো শুনবো, এখন না, আপনি ঠান্ডা মাথায় ভাবুন, ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ারে নিয়ে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার ওপরে বসে বসে বড় আম্মুর মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। মালিয়া খানকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই কিছু টের পাননি। কিছুক্ষণের মধ্যেই আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছে বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাতে কত সুন্দরভাবে চুলগুলো ম্যাসাজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে রেখে রাখার দায়িত্ব আবিরেরই তো না। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়ালে করে স্তীর্ণ গতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চললো, তোর ঘুমানো উচিত এখন। মেঘ ধীরে স্থিরে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না। আমি নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল, আপনি দেশে ফেরার পর থেকেই। আবির ফোনের প্রাইভেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করেই দেখলো ফুফি কল দিচ্ছে। আবির সেই উঠতে যাবে, খেয়াল করলো আলী আহমদ খান আবিরের হাত ধরে রেখেছে। আবির হাতের দিকে তাকালো। আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যই তার নেই। তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফুফি দেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুমে চলে বেরিয়ে গেছে। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুফু আবিরকে কল দিয়েছিল, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীর আব্বু কাকামণির আড়ালে কি শুধু জানিয়েছিল বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জ দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রেখে ফেলে নিচে আসছিল, আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়ে আবিরকে কল দিয়েছে। মেঘ রুম থেকে বের হতে হতে কল দিতে পড়ল। ফুফি আর্তনাদ করে বললেন, ভাইজান এখন কেমন আছে বাবা? মেঘ নরম স্বরে বলল, বড় আব্বু মোটামুটি সুস্থ আছে, বাসায় নিয়ে আসছে, এখনো ঘুমাচ্ছে, তুমি টেনশন করো না ফুপ্পি। মেঘ, হ্যাঁ ফুপ্পি, আবির কোথায়? আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছে। বসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছে। বড় আব্বু বাসার আসার পর থেকেই সবাই বড় আব্বুকেই ঘুমাতে দেখেছে। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সেই যে চুপচাপ করেছেন, এখন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলছে না, আম্মুর সঙ্গেও কথা বলছে না। তুমি চিন্তা করো না ফুপ্পি, নিজে যত্ন নিও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস, সম্ভব হলে আবিরের যত্ন নিস, ছেলেটা অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি? এক ধমক দিয়ে 10টা হাত দূরে ফেলে দেবে। মাহমুদা খান মৃদু হেসে বললেন, তুই বুঝাই বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। মেয়ে কথা শেষ করে আবির কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীরে কণ্ঠে বলল, আমি এখানে থাকি। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনে চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল,
রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, ডুবে যা। মেঘ আবিরের পানে চেয়ে গাল ফুলে উষ্ঠ উল্টালো। বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুমও নেই। তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত। অভিমান জানাচ্ছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কথা বলে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলো না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ অনুভূতির তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে, তা বুঝতে পেরে মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে উঁচু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরামুখ আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথা বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ রোধ থাকতো। হুটহাট ধমক দিতেও বসতো। অথচ ধীরে ধীরে আবিরের কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের ওপর শুধু শুধু চেঁচায় না। কিছু জিজ্ঞাসা করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8 ঘন্টা নাগাদ মালিয়া খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিয়া খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে কখন বাসায় নিয়ে আসছিস? ডাকিসনি কেন আমায়? 4টার দিকে নিয়ে আসছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজে বাজে চিন্তাভাবনা বাদ দিতে বলেছেন। মালিয়া খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে, তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন, সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক, পরে যাব। মালিয়া খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাকায় এটা সব মায়েরাই চাইবে। মালিয়া খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতে থাকেন। ওনার নাম খাদেজা। ওনার হাজব্যান্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা দুইজন মিলেই করেন। ওনাদের 2জন ছেলে মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার সব খরচ দায়িত্ব আবিরের আব্বুর। আবিরের মেইন গেটের পাশে ওনাদের থাকার জন্য 2টো রুম করে দিয়েছেন। উনি সব বাচ্চা কাচ্চাদের দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিয়া খান নিজেই করেন। মালিয়া খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিয়া খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়ানো ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বলেই চলে। হালিমা খান আর মালিহা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ মিলে অসুস্থ থাকলে বাধ্য হয়ে খাদিজা আফার সহযোগিতায় রান্না করে, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছে। উনি 2 থেকে 3 ঘন্টার জন্য এসে ঝাড়া মোছা, কাপড় ধোয়া, অন্যান্য সব কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিয়া খান হালিমা খান দুজনে উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খাদিজা আফা মিলে নাস্তা রেডি করেছেন। মালিয়া খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে, এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটাই করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানতে পারলাম না আমি। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিয়া খান খানিক এসে বেরিয়ে গেলেন। মালিয়া খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিল। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় অপুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখবো, তারপর রান্না করব। মালিয়া খান ততস্থ হয়ে বলে, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতেই অসুস্থ, ভালো রান্না না হলে খেতেই পারবে না। রান্না একেবারে ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমার দিক নির্দেশনা করে দেবে। না রে পাগলি, এমন করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, আমি রান্না করব। এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও। ডাইনিং রুমে নির্দেশ দিল চলবে। বড় আব্বু
আব্বু আবির ভাই যেভাবে নিজেদের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেভাবেই বলছে। আলিমা খান, মালিয়া খান বাকিরাও আশ্চর্য নয় এনে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। বাবা যায়, মালিয়া খান ডাইনিং রুমে বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে। মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করেছে। তরকারি হয়েছে কি না সেটাও বুঝতে পারছে না, আবার কাউকে কাছে আসতে দিচ্ছে না। মালিয়া খানের কথা মতো বড় আব্বুর জন্য 2টো তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে, বড় আব্বু উঠেছে কি না দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টলছিল, তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমে পড়েছিল। মেঘের উপরও শব্দ সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসর চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে থাকেনি, সে আজ 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করছে। চোখ মুখে লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবার প্রশ্ন করলো, আমি কি জিজ্ঞাসা করেছি? এমনি বলেই মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপ্পি প্রত্যেকের চিন্তায় এক আবিরের মাথায়। সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানবীরের চিন্তা তো আছেই। এক একজনের পক্ষে কত দিক সামলাবে। 9টার দিকে আলী আহমেদ খান ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসলো। আব্বুকে ধরে বিছানায় থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমেদ খান অনেকটাই সুস্থ, একাই চলতে পারবে, তবু আবির রিস্ক নিতে চায় না। আলী আহমেদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বলতে আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানভীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানভীরকে ডাকো, তোমাদের 2 ভাইয়ের সঙ্গে আমার কথা আছে। আবির ভ্রু কুচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, তুমি আমার কথায় গুরুত্ব দিচ্ছ না আবির। আবির ঠোঁট হালকা হাসি নিয়ে খেয়ে বলল, আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, কোটি লক্ষ কথা শুনতে পারবেন। আলী আহমেদ খান নিশ্চুপ। আবির রুম থেকে উচ্চস্বরে বলল, আম্মু, আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পর মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবার ছুটলো, একে সব জিনিস নিয়ে আসছে। মালিয়া খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আম্মুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাল। মেঘ শুধু মুচকিয়ে আসলো। আবিরের মাথায় কিছু ঢুকছে না। মালিয়া খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমেদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুচকালো। সেই দৃশ্যে ভয়ে মেঘের বুক কেঁপে উঠল। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত, রান্না খারাপ হলে আজ খবর আছে। আলী আহমেদ খান আরেকটু খেয়ে হাসি মুখে বললেন, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এই রান্না তো আমার না, তোমারও না। কে রান্না করেছে? মালিয়া খান চোখের ইশারায় মেঘকে তাকালো। আলী আহমেদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমেদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমেদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকতায় ন্যায় নুয়ে পড়েছে। আবির বৃহদাক্ষী যুগল মেঘের দিকে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে আবির মেঘকে আপাদমস্তক পরত করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তা দেখে নিল। আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরাতে অমূল পরিবর্তন, আচরণ, কথাবার্তা আকাশ পাতালের পার্থক্য। ছটফটে অল্প বয়স্ক মেয়েটা কয়েকদিনই কেমন যেন দায়িত্বশীল মেয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচুরিটি, হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়েছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বেড়ে উঠেছে। প্রেমিকা সুলভ আচরণে মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আত্মপায় আবিরের বক্ষ অনুষঙ্গ আন্দোলন করছে। আবির আলী আহমেদ খানের খাওয়া প্রায় শেষ হতে দিকে। আবির গলা খাঁকিয়ে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয় তো। উঠলে বলিস রুমে আসতে।
মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে এসেছে। ভোরবেলায় এবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাইরে থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গিয়েছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, আয় এসে বস। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসলো। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো, মারিয়া খান আলী আহমেদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছে। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, গতকাল রমনা পার্কে মহিলাটা দেখেছিল তোমরা? আবির তানভীরের দুজনেই একসঙ্গে ওপর নিচ মাথা নাড়ল। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমেদ খান ঢোক গিলে অনুষ্ক স্বরে বললেন, উনি তোমাদের ফুফি হন, আমাদের একমাত্র বোন। আবির তানভীর দুজনেই নিরুদ্বেগ, কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপির থেকে ফুপি সব ঘটনা শুনেছে। আজ আলী আহমেদ খানের মুখ থেকে সব শুনেছে। তার আগে থেকে ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশন দেয়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমেদ খান সবশেষে একটা কথাই বলেছে, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছরও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি, আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না। আলী আহমেদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরাই আমার সব, তোমাদেরকে ঘিরে আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনও কেন পুষে রেখেছেন? আর আমাদের কেনই বা বলেছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যে ঢোকাতে চাইছেন? আলী আহমেদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কী বলবে কিছু বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব জন্য একসাথে মিশে গেছে। আলী আহমেদ খান দীর্ঘণ্ঠে খুঁজে দাঁড়ালেন। তোমাদের একজন ফুফি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবার মৃদু এসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে যদি এই বাড়ির চৌখাট পেরোতেই না দেন, তবে আমাদের ফুফি আছে কি নেই সে কথা জেনে আমাদের কী কাজ? তানভীর সন্দিহান চোখে প্রশ্ন করল, ফুপিকে কি এই বাড়িতে আনা যায় না? সেটা সময় বলে দেবে। আরও কিছুক্ষণ চলো এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে, যেন ওদের ভেতরে রাগ ক্ষোভ কমে আসে। আবিরের রাগ ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টে বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখের ঘুম আঁচড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে, সেই যে সকালের দিকে ঘুমিয়েছে সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে এসেছে। সারাদিনের ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়েই দেখলো আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছেন। আবির তা দেখে রীতিমতো ভিমড়ি খেলো। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীরগতিতে রুমে ঢুকে আব্বুর পাশের চেয়ারটাতে বসলো। আস্তে করে ডাকলো, আব্বু। আলী আহমেদ খান চোখ মেলে তাকালেন। সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়া বন্ধ হয়ে গেছে। আবির ধীর স্থিরভাবে জিজ্ঞাসা করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওষুধ? আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে বলল, আমার মাই খাইয়ে দিয়েছে। সারাদিন ধরে এখানে বসে আছে, রুমেই যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচুরিটি আর প্রতিনিধিত্ব উন্মাদ করে তুলছে। এই ম্যাচুরিটি হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণ বউ তো আমি চাইনি। আমার উগ্র, বদমেজাজি, উচ্ছৃঙ্খল বউটাকে কী তবে হারিয়ে ফেলেছি? পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।